8 বছরে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা 30 ভাগ বাড়ানোর পরিকল্পনা আমেরিকার। ব্যবসা ও পর্যটন ভিসার জন্য $15,000 জামানত রাখবে দেশটি। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনায় উদ্বিগ্ন জাতিসংঘ, বাধা দিবে না যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাপ সৃষ্টিকারীরাই যুদ্ধ দীর্ঘায়িত করছে, দাবি ইসরায়েলের। 24 ঘন্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা। অযৌক্তিক ও অহেতুক বলছে ভারত। সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ করছে আমেরিকা, বলছে রাশিয়া। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের গোলাগুলির খবর অস্বীকার করছে ভারত। পাকিস্তানি অভিযানের জবাবে ভারতের গভীরে আঘাতের হুঁশিয়ারি জানালো পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গাজা দখলে ইসরায়েলের নতুন পরিকল্পনা এবং সেখানে অভিযান সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেছেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। অন্যদিকে জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি গ্যাং শুয়াংও ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বৈঠকের আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, যারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে তারাই মূলত যুদ্ধ দীর্ঘায়িত করছে, জিম্মিদের মুক্তির সমঝোতা ব্যাহত করছে। ফিলিস্তিনির গাজায় হামলা তীব্র করেছে ইসরায়েল। মঙ্গলবার একদিনেই ইসরায়েলের হামলায় 52 জন ত্রাণ প্রত্যাশী সহ 87 জন নিহত হয়েছেন। এ নিয়ে সবশেষ হিসেব মতে 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলায় 61,020 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,50,671 জন। এদিকে গাজায় প্রতিদিনই অনাহারে মৃত্যু বাড়ছে। গতকাল মঙ্গলবার একদিনে আরও 8 জন মারা গেছেন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ পর্যন্ত ক্ষুধায় 94 শিশু সহ 188 জন মারা গেলেন। এদিন গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 8 লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে 10,000 মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। ইসরায়েল গাজা পুরোপুরি দখলে নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তিনি গাজার মানুষদের খাবার দেওয়ার বিষয় নিয়ে ভাবছেন, অন্য সিদ্ধান্ত ইসরায়েল নেবে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখল করার পরিকল্পনার খবর চাউর হয়েছে। জাতিসংঘের হিসেবে গাজায় প্রায় 86% এলাকা ইসরায়েলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে আছে। বাসযোগ্য জায়গার সংকটে আছে লাখ লাখ মানুষ। বোমা বর্ষণ, চরম অনাহার ও ধ্বংসযজ্ঞের মধ্যে জীবনযাপন করছে তারা। আগামী 8 বছরে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা 30 ভাগ বাড়ানোর পরিকল্পনা করছে আমেরিকা। দেশটির সেনাবাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শান গেইনি এই পরিকল্পনা জানিয়েছেন। গেইনির বলেছেন, এ উদ্যোগে 3টি নতুন প্যাট্রিয়ট ব্যাটালিয়ন, 5টি পরোক্ষ অগ্নি সুরক্ষা ক্ষমতা ব্যাটালিয়ন এবং 7টি কাউন্টার অ্যানমাইন্ড এয়ারক্রাফট সিস্টেম যুক্ত করা হবে। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে নেওয়া শিক্ষার উপর ভিত্তি করে এই পরিকল্পনা করা হয়েছে। ব্যবসা কিংবা পর্যটন ভিসার আবেদনকারীদের কাছ থেকে $15,000 পর্যন্ত জামানত আদায়ের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করবে যুক্তরাষ্ট্র সরকার। ভিসা প্রদানকারী কনসুলার কর্মকর্তা এ জামানতের প্রয়োজনীয়তা নির্ধারণ করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি হবে 12 মাস মেয়াদী পাইলট প্রকল্প। যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময়ের বেশি থাকেন, সেসব দেশের নাগরিকদের নিয়ন্ত্রণ করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। 24 ঘন্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদ মাধ্যম CNBC নিউজকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত আমেরিকায় অনেক রপ্তানি করে, কিন্তু আমেরিকা রপ্তানি করে না। এ কারণে তাদের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে রাশিয়ার তেল কেনায় নয়াদিল্লির পণ্যে শুল্ক বাড়ানোর হুমকিকে অযৌক্তিক ও অহেতুক আখ্যা দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন,
ইউক্রেন সংঘাতের শুরুর দিকে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়া থেকে গ্যাস আমদানিতে উৎসাহ জুগিয়েছিল। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্লোবাল সাউথের দেশগুলোর বিরুদ্ধে নব্য উপনিবেশবাদী নীতি গ্রহণ করেছে। ট্রাম্পের শুল্ক নীতি বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের চেষ্টা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিস্তারিত কিছুই জানা যায়নি। বুধবার উইটকফ রাশিয়া পৌঁছালে তাকে স্বাগত জানান রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো রাশিয়া সফর করলেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পরে তা 10 দিনে নামিয়ে আনা হয়। তবে ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়ার সঙ্গে সীমিত বাণিজ্যের কারণে এই নিষেধাজ্ঞার বাস্তবিক প্রভাব কম হতে পারে। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলি হয়েছে। হিন্দুস্তান টাইমস, পিটিআই ও কিছু ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে 15 মিনিট এই গোলাগুলি হয়েছে। তবে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এটি ভুয়া খবর। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। ওই ঘটনার জেরে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী সীমান্ত সংঘর্ষে অনেকে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। ভারত যদি অপারেশন সিন্দুরের মতো কোনো সামরিক অভিযান আবারও চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত হানবে, একথা জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কী হবে, এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম হুঁশিয়ারি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে মাত্র 1 ঘন্টার মধ্যেই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার টেলিভিশন ভাষণে তিনি এ হুঁশিয়ারি জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের 40তম দিন উপলক্ষে এ ভাষণ দেন তিনি। এ সময় অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই চাপ লেবাননের স্বার্থে নয়, ইসরায়েলের নিরাপত্তার জন্য। যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন কোনো অস্ত্র লেবানন সেনাবাহিনীর কাছে থাকুক। এটিএম জালিয়াতি করে টাকা চুরির অভিযোগে রাজু নামে এক বাংলাদেশি ও 2 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু কুয়েতের আল জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন। 2 পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে চাকরি করতেন। কুয়েতি গণমাধ্যম জানিয়েছে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও বুথের ক্যামেরার মাধ্যমে গোয়েন্দারা রাজুকে শনাক্ত করে। পরে বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল শুয়েখ এলাকা থেকে 5000 দিনার সহ তাকে আটক করা হয়। এই ঘটনা তদন্ত করতে পাকিস্তান থেকে পরিচালিত সিন্ডিকেটের আন্তর্জাতিক শাখার সন্ধানও পেয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার বালিতে 45 তলার সমান উচ্চতা থেকে বানজি জাম্পিং করেছেন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করেছেন তিনি। ডক্টর নায়েকের বয়স 59 বছর। ধর্মীয় বক্তৃতা ও জনসম্মুখে বিতর্কে অংশ নেওয়ার জন্য বিশ্বব্যাপী পরিচিত তিনি। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভিডিওতে দেখা যায় বালির একটি প্ল্যাটফর্ম থেকে বানজি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়ছেন তিনি। এর আগেও ডক্টর নায়েক বানজি জাম্পিং করেছেন। 2024 সালে তিনি উগান্ডায় 165 ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়েছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।